খবর দিন ভরে শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, পশ্চিমবঙ্গে এনআরসি নোটিশ। বিজেপি শাসিত অসম থেকে এনআরসি নোটিশ কোচবিহারে। আতঙ্কে দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী। কি করবেন তিনি বুঝেই উঠতে পারছেন না। রীতিমতো আতঙ্ক কাজ করছে উত্তম কুমার ব্রজবাসীর মনে। জানুয়ারিতে আমার বাড়িতে এনআরসির কাগজ আসলো, পুলিশ এসে আমার বাড়িতে দিল ছিল। তারপরে আমি লোকের কাছে ডেকে তারপর বললো এনআরসিকে গৌহাটি থেকে। কোনো আত্মীয় নেই, আমি গৌহাটি কোনোদিন যাই। আমার বয়স তো হলো 50 বছর, মানে জন্ম এখানে বাবার। পুরো আতঙ্ক আমি। প্রথম থেকেই এনআরসির বিরোধিতা হয়েছে পশ্চিমবঙ্গে। সেই পশ্চিমবঙ্গে এবার এনআরসি নোটিশ। কোচবিহারের বাসিন্দাকে এনআরসি নোটিশ ধরিয়েছে বিজেপি শাসিত অসম প্রশাসন। দিনহাটার সীমান্ত লাগোয়া গ্রাম সাদিয়ালের কুঠি। এখান থেকে অসম সীমানার দূরত্ব 82 কিলোমিটার। সাদিয়ালের কুঠির বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী। তাকে এনআরসি নোটিশ ধরানো হয়েছে। নোটিশ এসেছে অসম থেকে ফরেনার্স ট্রাইব্যুনালের। তাতে দাবি করা হয়েছে 1971 সালের পর উত্তম কুমার ব্রজবাসী বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতের অসমে ঢোকেন। তাই ফরেনার্স অ্যাক্টে অভিযোগ দায়ের করা হয়েছে। উত্তম কুমার ব্রজবাসীকে ভারতের বৈধ নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। এতে একই সঙ্গে অবাক এবং আতঙ্কে দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীর দাবি, তাঁর বাবার জন্ম কোচবিহারে, তিনি জীবনে কখনো অসম যাননি, তাহলে তার নামে কেন এনআরসি নোটিশ? জানুয়ারিতে আমার বাড়িতে এনআরসির কাগজ আসলো, পুলিশ এসে আমার বাড়িতে দিল ছিল। তারপরে আমি লোকের কাছে ডেকে তারপর বললো এনআরসিকে গৌহাটি থেকে। কোনো আত্মীয় নেই, আমি গৌহাটি কোনোদিন যাই। বাড়ি আমাদের চৌধুরীহাট সাদিলেকুঠি। আমার বয়স তো হলো 50 বছর, আর আগে হয়তো 20-30 বছর থাকতে পারে বাবা, মানে জন্ম এখানে বাবার। পুরো আতঙ্ক আমি। প্রশাসন তো বললো যে তুমি জমির যা কাগজ পুরানা আছে সব দেখান। আসামে তো আমি একটু লোক উকিল ধরে পাঠাচ্ছি কাগজপত্র। যে পশ্চিমবঙ্গে প্রথম থেকেই এনআরসির বিরোধিতা হয়েছে, সেই পশ্চিমবঙ্গে এনআরসি নোটিশ, এরকম নোটিশ এই প্রথম। বলা হচ্ছে যে 1966 সালে তিনি অবৈধভাবে এসছেন, 1971-এর আগে এসছেন। 1971 সালের আগে যারা এসছেন তাদের তো নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। উত্তম কুমার ব্রজবাসী তিনি কিন্তু সংবাদ মাধ্যমে কথা বলেছেন যে তিনি জীবনে কখনো আসামে যাননি। এইভাবে যদি বাংলার মানুষকে হ্যারাস করা হয় তাহলে আমরা অন্ততপক্ষে এটা ছেড়ে দেব না। এটা বিজেপির চক্রান্ত না তৃণমূলের চক্রান্ত, এটাই তো আমাদের মাথায় ঢুকছে না। কারণ এ ব্যক্তি একজন এখানকার ভোটার। এখানকার ভোটারের নামে যদি নোটিশ আসে, তাই রাজ্য সরকার কি করছে? এগুলো দেখছে না, সংশোধন করতে পারে না? ট্রাইব্যুনালের চিঠি ওনার কাছে কি করে আসলো? আমাদের এটা মাথায় ঢুকে না। এটা কি বিজেপির নামে একটা কলঙ্ক রটানো হচ্ছে? দিনহাটা থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। সিএএ এনআরসির বিরোধিতায় এ রাজ্যে প্রতিবাদের ঝড় উঠেছিল, আর সেই পশ্চিমবঙ্গেই এবার এনআরসি নোটিশ। কোচবিহারের বাসিন্দাকে এনআরসি নোটিশ ধরিয়েছে বিজেপি শাসিত অসম সরকার, আর এ নিয়ে রাজ্য রাজনীতিতে জোর চর্চা। সব জাতি একসাথে আসুন, মিলিত হয়ে বলি, নো ক্যাব, নো কাকা, নো কাকা, নো এনআরসি, নো কাকা, নো এনআরসি। ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, জাতীয় নাগরিকপঞ্জি। ভারতে একমাত্র অসমেই চালু এনআরসি। বিরোধীরা বারবার দাবি করেছে এনআরসি সিএ করে বিভাজনের রাজনীতি করতে চায় বিজেপি। এই এনআরসির সবচেয়ে বেশি বিরোধিতা হয়েছে পশ্চিমবঙ্গে। একটা মানুষকেও বাংলা ছাড়তে আমি দেব না, এটা মাথায় রাখবেন, আর আমি করতেও দেব না।
যে রাজ্যে সবচেয়ে বেশি এনআরসির বিরোধিতা সেই পশ্চিমবঙ্গে এবার এনআরসি নোটিশ। কোচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী। তাঁর দাবি, গত জানুয়ারি মাসে তাঁর বাড়িতে এনআরসি নোটিশ পাঠায় অসম সরকার। সেখানে দাবি করা হয়েছে 1971 সালের পরে অবৈধভাবে তিনি বাংলাদেশ থেকে অসমে ঢোকেন। এই নোটিশ দেখে অবাক দিনহাটার উত্তম কুমার ব্রজবাসী, কারণ তাঁর দাবি তাঁর বাবারও জন্ম কোচবিহারে। কোনো আত্মীয় নেই, আমি গৌহাটি কোনোদিন যাই। বাড়ি আমাদের চৌধুরীহাট সাদিলেগুড়ি। আমার বয়স তো হলো 50 বছর, আর আগে হয়তো 20-30 বছর থাকতে পারে বাবা, মানে জন্ম এখানে বাবার। পশ্চিমবঙ্গ, যেখানে শুরু থেকে সিএ এবং এনআরসির বিরোধিতা, সেই বঙ্গে এনআরসি নোটিশ পাঠালো বিজেপি শাসিত অসম সরকার। এ নিয়ে হাওয়া গরম। সিএএ এনআরসির মাধ্যমে তারা বাংলার মানুষকে কেন বিব্রত করছে? বাংলা কি সেটা মেনে নেবে? একটা বড় কাজ করতে গেলে দু একটা বিচ্যুতি থাকে, যদি এরকম ভুল করে থাকে ভুল সংশোধন করে নেওয়া হবে। নিউজ 18 বাংলা। পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে কি বাংলায় কথাই বলা যাবে না? বাংলায় কথা বলে কি বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হবে? অভিযোগ এমনটাই করা হয় মুর্শিদাবাদের 3 পরিযায়ী শ্রমিকের সঙ্গে। বাংলাদেশি সন্দেহে তাদের আটকে রাখা হয় ওড়িশায়, আর 15 দিন পরে শেষমেশ শনিবার তারা বাড়ি ফেরেন। মুর্শিদাবাদের হরিহরপাড়া। এখানকার 3 বাসিন্দা কয়েক বছর ধরে ওড়িশায় রাজমিস্ত্রির কাজ করেন। অভিযোগ, দিন 15 আগে বাংলাদেশি সন্দেহে পুলিশ তাঁদের আটক করে। হরিহরপাড়া থানার পুলিশের সাহায্যে শনিবার রাতে তাঁরা শেষমেশ মুর্শিদাবাদে ফেরেন। পুলিশ এসে আমাদেরকে কাজের সাইড থেকে তুলে নিতে যায়। রুমি ভাইকে ফোন করি, থানার ওসি থানা থেকে আমাকে নিজেই ফোন করি। পুলিশ জানিয়েছে, মুর্শিদাবাদের অনেক শ্রমিককে বাংলাদেশি সন্দেহে ওড়িশায় আটকে রাখা হয়। সেই তালিকায় ছিলেন হরিহরপাড়ার সাইনুর ইসলাম, রাকিবুল ইসলাম এবং হাসিবুল শেখ। সাইনুর, রাকিবুল, হাসিবুল এই 3 জনই শনিবার মুর্শিদাবাদে নিজেদের বাড়িতে ফেরেন। ইনাদের আধার কার্ড নিয়ে আইসি সাহেবের সঙ্গে কথা বলে, এসপি সাহেবের সঙ্গে কথা বলেন, তাদেরকে উদ্ধারের জন্য কাগজপত্র নিয়ে উদ্ধারের যাবতীয় যা ব্যবস্থা আমরা করেছি। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বাসিন্দা হানিফ আলী। তাকেও বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। পুলিশের সাহায্যে শুক্রবার ওড়িশা থেকে ঘাটালে ফেরেন হানিফ আলী। একই অভিযোগ উঠেছে বীরভূমের নলহাটিতে। শুক্রাবাদ গ্রামের 19 জন বাসিন্দা ওড়িশায় ফেরিওয়ালার কাজে যান। অভিযোগ, গত 25শে জুন তাঁদের বাংলাদেশি সন্দেহে আটক করে পুলিশ। শুক্রবার রাতে তাঁদের বীরভূমে ফেরায় পুলিশ। নিউজ 18 বাংলা। বিজেপির পুরনো পার্টি অফিস মুরলীধর সেন লেন, আর বিজেপির বহু ওঠানামার সাক্ষী। 26-এর ভোটের আগে শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে কি বঙ্গ বিজেপির ওয়ার রুম মুরলীধর সেন লেন? দেখুন। সেই অফিসের সঙ্গে বিজেপির একটা আবেগ জড়িয়ে থাকবে। সেন্ট্রাল এভিনিউয়ের কাছে 6 নম্বর মুরলীধর সেন লেন। 1980 সাল থেকে এই ঠিকানাতেই বঙ্গ বিজেপির সদর দপ্তর। বহু ইতিহাসের সাক্ষী, বহু ওঠানামা দেখেছে। শ্রমিক ভট্টাচার্যের সৌজন্যে এই অফিসের গুরুত্ব কি আবারও বাড়তে চলেছে? নম্বর মুরলীধর সেন লেন আগে যেটা অমৃত সমাজ হল ছিল, পরবর্তীকালে বাস্তুহারা সহায়তা সমিতি সেখান থেকে নিজেদের কাজকর্ম চালাতো। তাদের থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ওই অফিস নেন। তারপর আচার্য দেবপ্রসাদ ঘোষ থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, বিজয়রাজে সিন্ধিয়া, আজকের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, সবাই অফিসে এসছেন। তো স্বাভাবিকভাবেই সেই অফিসের সঙ্গে বিজেপির একটা আবেগ জড়িয়ে থাকবে। 19-এর লোকসভা ভোট বিজেপি এক লাফে 2 থেকে 18।
সেই সময় বিজেপির রাজ্য সভাপতির দায়িত্বে দিলীপ ঘোষ। সেবার এই মুরলীধর সেন লেনের অফিসই ছিল গেরুয়া শিবিরের ওয়ার রুম। এরপর 21-এর বিধানসভা ভোটেও এই অফিসে বসেই রণকৌশলে শান দেন বঙ্গ বিজেপির নেতারা। আপকি বার 200 পারের স্বপ্নভঙ্গ হয়। তারপর 2023 সালে বিজেপির পার্টি অফিস মুরলীধর থেকে সরে যায় সল্টলেকে। পরের বছর 2024-এ হয় লোকসভা ভোট। বিজেপি 18 থেকে কমে হয়ে যায় 12। এবার সামনে 2026-এর বিধানসভা ভোট। তার আগে কি নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে ফের মুরলীধরমুখী হচ্ছে রাজ্য বিজেপি? নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ বিজেপির আদি এবং নব্য নেতাদের আবেগ এই মুরলীধর সেন লেন। আর সেই আবেগকে কাজে লাগিয়ে ভৌগোলিক অবস্থানের উপর গুরুত্ব দিয়ে এবার গুরুত্ব বাড়তে চলেছে মুরলীধর সেন লেনের এই পার্টি অফিসের। সূত্রের খবর, শ্রমিক ভট্টাচার্য 26-এর নির্বাচনে রণকৌশল কিংবা সাংগঠনিক কার্যকলাপ সারতে চাইছেন এই পার্টি অফিস থেকেই। রাজ্য বিজেপির সভাপতি হয়েই আদি নব্যকে একসঙ্গে চলার বার্তা দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। পুরনো তারা মনে রাখবেন, নতুন মানুষ পার্টিতে না এলে পার্টি বাড়বে না। সমাজের সর্বস্তরের মানুষের প্রয়োজন আছে। কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে আমরা মানুষ তৈরি করে নিয়ে আসতে পারবো না। আর যারা নতুন এসেছেন তারাও মনে রাখবেন, ওই পুরনো মানুষগুলো পরাজয় নিশ্চিত জেনেও, জমানত বাজেয়াপ্ত হবে জেনেও, যারা পতাকাটা ধরে রেখেছিলেন, প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন, তার জন্যই এই অবস্থা তৈরি হয়েছে। কোনো নতুন নেই, কোনো পুরনো নেই। এবার কি আদিনব্য সকলকে নিয়ে ফের শিকড়ের কাছে ফেরা? যে মুরলীধর সেন লেনের সঙ্গে ইতিহাস জড়িয়ে এবার কি তার কাছে ফেরার পালা, যাতে 26-এর ভোটের আগে বঙ্গ বিজেপির আবেগে শান দেওয়া যায়? 6 নম্বর মুরলীধর সেন লেন আগে যেটা অমৃত সমাজ হল ছিল, পরবর্তীকালে বাস্তুহারা সহায়তা সমিতি সেখান থেকে নিজেদের কাজকর্ম চালাতো। তাদের থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ওই অফিস নেন। তারপর আচার্য দেবপ্রসাদ ঘোষ থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, বিজয়রাজে সিন্ধিয়া, আজকের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, সবাই অফিসে এসছেন। তো স্বাভাবিকভাবেই সেই অফিসের সঙ্গে বিজেপির একটা আবেগ জড়িয়ে থাকবে। তবে আগামী নির্বাচনের প্রভাব কতখানি পড়ে সেটাই এখন দেখার। ক্যামেরায় পিন্টুর সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা।